সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম জিওমেট্রি, আর জিওমেট্রি থেকে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন অধ্যায়টা করতেছিলাম। আজকে আমরা এই অধ্যায় থেকে একটা থিওরাম শিখব। আমরা প্রথম থিওরাম শিখছিলাম লেকচার 1-এ এবং 2-তে, এরপর আমরা গাণিতিক সমস্যা সমাধানে চলে আসছি। আজকে আমরা একটা থিওরাম শিখব। থিওরামে কি বলছে দেখো, দেখাও যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 সমীকরণটি দুটি সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে যদি a:h ইকুয়াল টু h:b ইকুয়াল টু g:f হয়। আরও দেখাও যে ওই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত বা এত। প্রশ্নটা আগে আমরা বোঝার চেষ্টা করি। প্রশ্ন বলছে কি, এই যে সরলরেখা, এই যে সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটা দিয়ে দুইটা সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে যদি h:h ইকুয়াল টু h:b ইকুয়াল টু g:f হয়। অর্থাৎ আমরা যেটা জানতাম সেটা হচ্ছে এটা একটা সমীকরণ, এই সমীকরণ দ্বারা সাধারণত একজোড়া সরলরেখা প্রকাশ করে। কিন্তু আজকে আমরা জানতে পারবো যে এই সরলরেখা দ্বারা যে একজোড়া সরলরেখা প্রকাশ করে ওগুলো যেন তেন সরলরেখা নয়, ওগুলা সমান্তরাল সরলরেখা হতে পারে যদি a:h এবং h:b এবং g:f এরা সমান হয়। তো আমরা যেভাবে প্রমাণ করব, আমাদের প্রমাণের প্রসেসটা হচ্ছে এরকম যে ওরা বলছে যে সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে যদি এত হয়। আমরা ওদের উল্টাটা করে প্রমাণ করব। আমরা মনে মনে ভাববো যে এই সমীকরণ দিয়ে দুইটা সমান্তরাল সরলরেখা প্রকাশ করে, এটা আমরা ধরেই নিব। আর পরে আমরা দেখব যে সমান্তরাল সরলরেখা প্রকাশ করে এটা ধরে আমরা যখন এগিয়ে যাব সামনের দিকে, তখন এটা একসময় প্রুফ হয়ে যাবে। তাইলে আমরা প্রথমে মনে করব যে এই সমীকরণ দ্বারা যে দুইটা সরলরেখা প্রকাশ করে ওই দুইটা আসলে সমান্তরাল সরলরেখা। তো এখানে আমাদেরকে অনেক কিছু জানতে হবে। একটা হচ্ছে সমান্তরাল সরলরেখাদের সমীকরণ দেখতে কেমন হয়, সেটা একটা জানার ইম্পর্টেন্ট। আমরা যখন এই অধ্যায়ে প্রথম থিওরিটা পড়তেছিলাম, হয়তো বা প্রথম না, সেকেন্ড থিওরিটা, দ্বিতীয় লেকচার 2-এ হয়তো, ওই থিওরিতে আমরা এই সমীকরণে দুইটা সরলরেখা প্রকাশ পাই। ওই দুইটা সরলরেখার নাম দিয়েছিলাম এরকম, L1x, এভাবে দিছিলাম, আমি একটু লিখে দেখাই। এইভাবে L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়াল টু 0, আর একটা সমীকরণ হচ্ছে L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়াল টু 0। তোমার নিশ্চয়ই মনে পড়বে যে এইরকম একটা সমীকরণ দ্বারা যে দুইটা সরলরেখা প্রকাশ করে আমরা ধরে নিয়েছিলাম ওই দুইটা সরলরেখার সমীকরণ হচ্ছে L1x M1y N1, L2x M2y N2। এখন যদি এটা দিয়ে যে দুইটা রেখা প্রকাশ করে তারা যদি সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল রেখার সমীকরণ হবে ঠিক এরকম। সমান্তরাল রেখাগুলোতে এক্স এর সহগ যারা থাকে তারা একই হয়। অর্থাৎ এই সমীকরণ আর এই সমীকরণ যদি সমান্তরাল হতে চায় তাহলে এক্স এর সহগ একটা L1 একটা L2 এমন হতে পারবে না, দুটোটাই একই হতে হবে। অর্থাৎ এক্স এর সহগও আমি ধরলাম L, তাহলে এক্স এর সহগও L হতে হবে। একইভাবে ওয়াই এর সহগও একই হতে হবে যদি তারা সমান্তরাল হয়। অর্থাৎ সমান্তরাল সমীকরণগুলো এমনই হয়। তুমি যদি 100টা সমান্তরাল সরলরেখার সমীকরণ লিখতে চাও তাহলে ওই 100টা সমীকরণ সবগুলোরই এক্স এর এবং ওয়াই এর সহগ একই হতে হবে। তাহলে এখানে এক্স এর সহগ যা থাকবে এখানেও এক্স এর সহগ তাই থাকতে হবে, এখানে ওয়াই এর সহগ যা থাকবে এখানে ওয়াই এর সহগ তাই থাকতে হবে। তবে এন এর ব্যাপারে এভাবে আছে যে এন আলাদা হবে, এন একই হবে না। এন যদি একই হয় তাহলে তো ওরা সমান্তরাল, একই সমীকরণ হয়ে যাচ্ছে, একই সরলরেখা হয়ে যাচ্ছে, তাই না? তো এন এর মানটা খালি চেঞ্জ থাকবে। তাইলে এখন আমরা বুঝলাম যে সমান্তরাল সরলরেখা কিভাবে লিখতে হয়। তাহলে আমি বলবো যে ওরা যেহেতু বলছে যে এই সমীকরণ দ্বারা দুটি সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে যদি এত হয়, তো আমি বলবো যে ভাই করবে না, এই সমীকরণ দুটি সরলরেখা প্রকাশ করেই, ওরা সমান্তরালে করে। তাইলে আমি এখন এটা প্রমাণ করে দেখাই দেব। ওকে, তাহলে আমরা লিখবো যে এক নং দ্বারা মানে হচ্ছে এই যে 1 নম্বর দিচ্ছি দেখছো, 1 নং দ্বারা প্রথমে প্রদত্ত সমীকরণ লিখে ফেলছে। 1 নং দ্বারা যে আমরা এইভাবে লিখতে পারি, মনে করে লিখতে পারি, একটু মনে করিতে লেখা উচিত, কারণ সমান্তরাল সরলরেখা প্রকাশ করেছে এটা আমি মনে করে নিচ্ছি। যে মনে করি 1 নং দ্বারা দুটি সমান্তরাল সরলরেখা প্রকাশ করে এবং
এদের সমীকরণ, অর্থাৎ 1 নাম্বার দ্বারা সরলরেখা প্রকাশ করে, সমান্তরাল সরলরেখা প্রকাশ করে। আগে তো ভাবতাম যে এটা দিয়ে শুধু সরলরেখা প্রকাশ করে, এখন এটা প্রমাণের জন্য আমরা ধরে নিলাম যে এটা সমান্তরাল সরলরেখা প্রকাশ করে, এবং এদের সমীকরণ হচ্ছে ঠিক এরকম, Lx প্লাস My প্লাস N1 ইকুয়াল টু 0, Lx প্লাস My প্লাস N2 ইকুয়াল টু 0। এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ, আর এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। অর্থাৎ এই 1 নাম্বার দ্বারা যে দুইটা সরলরেখা প্রকাশ করে ওরা সমান্তরাল, যার কারণে আমরা এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ একই করে রাখছি, কিন্তু সি যেটা থাকে লাস্টে ওইটা আমরা একই রাখি নাই, ওইটা পার্থক্য থাকবে। সমান্তরাল সরলরেখা এইভাবেই লিখতে হয়। ওকে, এখন কথা হচ্ছে এই দুইটা রেখা যদি, এই দুইটা সমীকরণ যদি ওর দ্বারা প্রকাশিত সরলরেখাদের সমীকরণ হয়, মানে ওর দ্বারা প্রকাশিত দুইটা সমীকরণ, দুইটা সরলরেখা যদি এই দুইটাই হয়, তাহলে এদের গুণফলই হবে ওর সমান। কেন? কারণ এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ওদেরকে যদি আমি গুণ করি তাহলে আমি পাবো এমন একটা সমীকরণ যে সমীকরণ দ্বারা দুইটা সরলরেখা প্রকাশ করে। তাহলে এই দুইজনকে গুণ করলে আমি যে নতুন সমীকরণটা পাবো, সে যে দুইটা সরলরেখার কথা বলতে চাচ্ছে ওই দুটো সরলরেখা কিন্তু ও বলতে চাচ্ছে, কারণ হচ্ছে ওর থেকেই এরা বেরিয়ে আসে। তাহলে ওদের গুণফল থেকে যেটা বেরোবে সেটা ওর সমতুল্য হতে বাধ্য। তো আমরা এখন এই দুজনকে গুণ করে একটা নতুন সমীকরণ আনবো, ওই সমীকরণের সাথে আমরা 1 নাম্বারকে তুলনা করব। ওকে, তাহলে আমরা প্রথমে 2 নাম্বার 3 নাম্বারকে গুণ করার চেষ্টা করি। তাহলে আমরা বলবো 2 ও 3 গুণ করে পাই। আমি সংক্ষেপে লিখতেছি এইভাবে, তোমরা কিন্তু সুন্দর করে লিখবা যে 2 নং ও 3 নংকে গুণ করে পাই। তাহলে 2 নং 3 নং গুণ করতেছি, তাহলে গুণ করলে বাম পাশটা বাম পাশের সাথে গুণ হবে, অর্থাৎ আমরা প্রথমে পাবো এরকম Lx প্লাস My প্লাস N1, এটার সাথে গুণ হবে Lx প্লাস My প্লাস N2 ইকুয়াল টু 0 সাথে 0 গুণ হলে হবে 0। এবার আমরা এখানে গুণ করলে 6টা রাশি পাবো। কি কি পাচ্ছি দেখো, এই Lx এর সাথে প্রথমে Lx গুণ করলে আমরা পাবো L স্কোয়ার এক্স স্কোয়ার, Lx এর সাথে তারপর আমরা 2 নম্বরটা গুণ করবো, তাহলে আমরা পাবো L m xy প্লাস Lx এর সাথে আমরা লাস্টটা গুণ করলে পাবো L n2x। ঠিক আছে কিনা একটু দেখি, Lx এর সাথে Lx গুণ করলে L স্কোয়ার এক্স স্কোয়ার, Lx এর সাথে এটা গুণ করলে L m xy, আর Lx এর সাথে লাস্টটা গুণ করলে আমরা পাচ্ছি L n2x। ওকে, প্লাস এবার আমরা এই my এর সাথে তিনটাকে গুণ করবো, তাহলে my যদি Lx এর সাথে গুণ হয় তাহলে হবে m l xy প্লাস my এর সাথে গুণ হলে আমরা পাবো m স্কোয়ার y স্কোয়ার প্লাস my যদি n2 এর সাথে গুণ হয় তাহলে m n2y প্লাস এবার লাস্টেরটা গুণ করবো, n1 যদি ওর সাথে গুণ হয় তাহলে হবে l n1x, তারপরে এটার সাথে গুণ হলে হবে m n1y, লাস্টের সাথে গুণ করলে হবে n1 n2 প্লাস n1 n2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখন আমরা এখানে কিছু জিনিস কমন নেব। আমি এখন 1 নম্বর সমীকরণটাকে মুছতে পারতেছি না, ফলে আমি এখানে 1 নম্বর সমীকরণ যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি। তবে আমরা এই সমীকরণটাকে গুণ যেটা করছি সেখান থেকে একটু গুছিয়ে আনবো। কীভাবে গুছিয়ে আনবো দেখো, প্রথমে এক্স স্কোয়ারগুলোকে একসাথে করব, বা তাহলে এই লাইনের পরে এই লাইন আসবে, বা এক্স স্কোয়ার কার কাছে আছে, খালি একটাই আছে L স্কোয়ার এক্স স্কোয়ার। এবার আমরা এক্স স্কোয়ার পরে এই যে ওর দিকে তাকে, ওর প্রথমে আছে এক্স স্কোয়ার, তারপর আছে এক্স ওয়াই। তো এক্স স্কোয়ারের পরে আমরা এক্স ওয়াইগুলোকে গুছাই নেব। কাদের কাছে এক্স ওয়াই আছে, ওর কাছে এক্স ওয়াই আছে, ওর থেকে এক্স ওয়াই কমন নিয়ে নেব একেবারে। ওর থেকে যদি এক্স ওয়াই কমন নিই তাহলে আমরা পাবো এল এম প্লাস, ওর থেকে যদি এক্স ওয়াই কমন নিই তাহলে আমরা আবার পাবো এল এম, এম এল আছে, আমরা এল এম লিখতে পারি, প্লাস এক্স ওয়াই আর কার কাছে আছে দেখা যাক, এক্স ওয়াই ওর কাছে ছিল, ওর কাছে ছিল, আর কারোর কাছে নাই, তাহলে ওদের সাথে এক্স ওয়াই কমন নিচ্ছে সেটা দেখাইতে হবে। অর্থাৎ যাদের কাছে এক্স ওয়াই আছে তাদের থেকে একসাথে এক্স ওয়াই কমন নিয়ে এখানে একসাথে লিখছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা এখান থেকে ওয়াই স্কোয়ার যাদের কাছে আছে তাদেরকে একসাথে করবো। ওয়াই স্কোয়ার আছে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এরপর আমরা এক্স যাদের সাথে আছে তাদেরকে একসাথে করবো, শুধু এক্স। তাহলে শুধু এক্স কার কাছে আছে, ওর কাছে শুধু এক্স আছে, তাহলে এক্স যদি কমন নিই তাহলে আমরা পাবো এল এন টু, আবার শুধু এক্স কার কাছে আছে, শুধু এক্স, এটি ওর কাছে আছে শুধু এক্স, তাহলে এল এন ওয়ান, এল
n1 এই দুজন থেকে আমি x কমন নিয়ে তারপর লিখছি প্লাস এরপরে এখানে দেখো এরপরে y যাদের সাথে আছে তাদেরকে একসাথে করব তাহলে y কার সাথে আছে এখানে শুধু y এই তো শুধু y আছে এখানে m n2y m n2y তো কমন নিছি প্লাস ওর থেকে যদি কমন নিই তাহলে m n1 y কমন নিছি প্লাস এবার আমরা তাদেরকে লিখবো যাদের কাছে x y কিচ্ছু নাই আর ওরকম রাশি হচ্ছে n1 n2 ইকুয়াল টু 0 তো সবাই চলে আসছে এক্স স্কোয়ার চলে আসছে এক্স ওয়াই যাদের সাথে আছে তারা আসছে ওয়াই স্কোয়ার চলে আসছে এক্স ওয়াই এবং ধ্রুবক পদ সবাই চলে আসছে এখন এই রাশি থেকে আমরা এটাকে 4 নম্বর সমীকরণ দিই 4 নম্বর সমীকরণ দিয়ে আমরা এটাকে 1 নম্বরের সাথে তুলনা করতে পারবো কারণ এই 4 নম্বর সমীকরণটা তাদের দ্বারাই বানানো 1 নম্বর থেকে যারা বেরিয়ে আসছিল 1 নম্বর থেকে আমরা দুটো সমীকরণ বের করে আনছিলাম ওই দুটো সরলরেখার গুণফলের মাধ্যমে আমরা 4 নম্বর বানাইছি যার কারণে আমরা 1 নম্বর এবং 4 নম্বরকে তুলনা করতে পারবো তাহলে আমরা বলবো 1 ও 4 এর একই পদের সহগ সমীকৃত করে পাই অথবা 1 ও 4 এর মধ্যে তুলনা করে পাই 1 ও 4 নং সমীকরণ তুলনা করে পাই 1 ও 4 নং সমীকরণ তুলনা করে পাই দেখো x স্কয়ারের সহগ এখানে কত a আর x স্কয়ার সহগ এখানে কত l স্কয়ার তাহলে আমরা পাইলাম a ইকুয়াল টু l স্কয়ার a ইকুয়াল টু l স্কয়ার না লিখে আমরা l স্কয়ার ইকুয়াল টু লিখি এমন নয় যে a ইকুয়াল টু l স্কয়ার লিখলে কোনো অসুবিধা আছে জাস্ট গুছাইতে হবে আর কি l স্কয়ার ইকুয়াল টু a তাহলে x y এর এখানে সহগ কি l m আচ্ছা এভাবে এটাকে এভাবে লিখতে পারি খেয়াল করো আমি কিন্তু চাইলে এখানে এই l m এবং l m কে যোগ করে 2lm লিখে দিতে পারতাম তার মানে আমি এখানে পাচ্ছি কি 2lm অর্থাৎ 1 লাখ বাড়াইতে পারতাম 2lm তাহলে এখানে x y এর সহগ হচ্ছে 2lm আর এখানে x y এর সহগ হচ্ছে 2h তারপর এখানে y স্কয়ারের সহগ হচ্ছে m স্কয়ার এখানে y স্কয়ারের সহগ হচ্ছে b এখানে x এর সহগ হচ্ছে l n2 প্লাস l n1 আর এখানে x এর সহগ হচ্ছে 2g কমা দিলাম এখানে y এর সহগ হচ্ছে m n2 প্লাস m n1 আর এখানে y এর সহগ হচ্ছে 2f আর এখানে ধ্রুবক পদ হচ্ছে n1 n2 আর এখানে ধ্রুবক পদ হচ্ছে c ওকে তাহলে আমি সবগুলোকে সমীকৃত করে দুইটা সমীকরণ থেকে তুলনা করে একসাথে সমীকৃত করে ফেললাম এবার আমাদের দেখার পালা যে এই সমীকরণগুলোকে আমরা কিভাবে গুছাইতে পারি তো আমরা এখানে যে সমীকরণগুলো আনছি এদের সবাইকে আমি চাইলে একটা একটা সমীকরণ নাম্বার দিয়ে দিতে পারি কিন্তু আমি সবাইকে এক লাইনে লিখছি যার কারণে এখানে নাম্বারটা দেওয়া হচ্ছে না আমি একটু নাম্বার দেওয়ার মতো করে লিখি তাহলে এগুলো সবগুলো তুমি নিচে নিচে লিখবা একটা নিচে একটা করে লিখবে তাহলে তুমি নাম্বার দিতে পারবা তাহলে এটাকে আমি দিলাম 5 নাম্বার এর নিচে এটা লিখবা তাহলে এটাকে আমি দিতে পারবো 6 নাম্বার তারপর এটা হচ্ছে 7 নাম্বার এটাকে দিতে পারবো 8 নাম্বার তারপর হচ্ছে 9 নাম্বার আর এটাকে দিতে পারবো 10 নাম্বার ব্যাস তুমি এগুলা সবগুলা পাশাপাশি না লিখে নিচে নিচে লিখবা যাতে তোমার সমীকরণগুলো সুন্দরভাবে তুমি বুঝতে পারো ওকে আচ্ছা এবার আমরা এখানে এই 5 নাম্বার আর এই 7 নাম্বার থেকে কি করতে পারি দেখো আমি আসলে 5 নাম্বার আর 7 নাম্বারকে গুণ করে দিব 5 নাম্বার এবং 7 নাম্বারকে গুণ করলে কি পাই বাম পাশের সাথে গুণ হবে l স্কয়ার m স্কয়ার আর ডান পাশের সাথে গুণ হবে ab তাহলে l স্কয়ার m স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ab এখন এই 6 নম্বর সমীকরণের দিকে একটু তাকাও 6 নম্বর সমীকরণে 2lm ইকুয়াল টু 2h আমি কিন্তু এখান থেকে 2 এবং 2 কে ক্যান্সেল করে তারপর সমীকরণ দিতে পারি তাহলে এগুলোর হিসাব করে তুমি এই কাজগুলো করবা তাহলে h ইকুয়াল টু lm বসাইতে পারি তাহলে এই lm স্কয়ারকে আমি চাইলে এইভাবে লিখতে পারি যে h স্কয়ার ইকুয়াল টু ab আর পাশে লিখে দিতে পারি যে আমি এখানে 6 নং প্রয়োগ করছি 6 নং প্রয়োগ করি ওকে তাহলে h স্কয়ার ইকুয়াল টু ab আমি লিখতে পারি এখন এখান থেকে আমি একটা ইকুয়েশন বানানোর চেষ্টা করব ঠিক এভাবে দেখো আমি এই a যেখানে আছে সেখানে রেখে দিতে চাচ্ছি আর h একটা এখানে রেখে দিতে চাচ্ছি তাহলে এখানে দুইটা h আছে তার মধ্যে একটা h রেখে দিছে আর একটা h কে ওর নিচে পাঠিয়ে দিলাম আর এখানে a রেখে দিছি b কে ওর নিচে পাঠিয়ে দিলাম অর্থাৎ যারা যারা গুণ সম্পর্ক আছে তাদেরকে ভাগ সম্পর্কে দিক সেদিক করে একটা সমীকরণ বানিয়ে নিলাম তাহলে আমি কি পাচ্ছি a বাই h ইকুয়াল টু h বাই b তাহলে আমি এটাকে একটু গুছিয়ে লিখি বা a বাই h ইকুয়াল টু h বাই b তাহলে দেখো a বাই h ইকুয়াল টু h বাই b এটা অনেকটাই দেখো a ইজ টু h ইকুয়াল টু h ইজ টু b এটা প্রাইমে লিখেছে
অর্থাৎ এই 5 নাম্বার আর 7 নাম্বারকে একসাথে করে আমি 6 নং প্রয়োগ করার কারণে এই আনসারটা আসছে। এখানে 6 নংয়ে আমরা একটা কাজ করছি, 2 এবং 2কে কিন্তু কাটা দিছি, তুমিও এটা কাটা দিতে পারো। আচ্ছা, এরপরে আমরা এই 6 নাম্বার এবং 9 নাম্বার হতে একটা ইকুয়েশন বানাবো। দেখো 6 নাম্বার হচ্ছে এটা, এই যে এটা 6 নাম্বার, আর 9 নাম্বার হচ্ছে এটা, ওদেরকে গুণ করে দিব। 6 নাম্বার তুমি এভাবে লিখতে পারো 6 ও 9 গুণ করে পাই, তাহলে বাম পাশটা বাম পাশের সাথে গুণ হবে, এই এল এম এই এর সাথে গুণ হবে, তাহলে আমরা পাচ্ছি এল এম ইন্টু এম এন টু প্লাস এম এন ওয়ান, আর ডান পাশের সাথে গুণ হলে হবে এইচ গুণ হবে 2f এর সাথে, তাহলে 2hf এভাবে হবে। ওকে, এখন আমি চাইলে এখান থেকে এম কমন নিয়ে ফেলতে পারি, তাহলে আমি যদি কমন নিই তাহলে এখানে পাচ্ছি এল এম স্কোয়ার ইন্টু এন ওয়ান প্লাস এন টু ইকুয়াল টু 2hf। একইভাবে আমি এই 7 নাম্বার এবং 8 নাম্বার থেকেও একই একটা ইকুয়েশন, 7 নাম্বারকে আমি একটু বক্স করে দিচ্ছি, এই হচ্ছে 7 নাম্বার ইকুয়েশন আর এই হচ্ছে তার পাশে 8 নাম্বার ইকুয়েশন। এই দুজনকে যদি আমি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি দেখো, বাম পাশে এম স্কোয়ারের সাথে গুণ হবে এল এন টু প্লাস এল এন ওয়ান ইকুয়াল টু সমান চিহ্নের ডান পাশে বির সাথে গুণ হবে 2g, তাহলে 2bg এভাবে পাচ্ছি। আর আমরা চাইলে এখান থেকে এলকে কমন নিয়ে ফেলতে পারি, তাহলে এল এম স্কোয়ার বাইরে লিখতে পারবো, আর এল কমন নেওয়ার ফলে এখানে থাকবে এন ওয়ান প্লাস এন টু ইকুয়াল টু 2bg। ওকে, এখন দেখো এই যে এই লাইনে এল এম স্কোয়ার এন ওয়ান প্লাস এন টু সমান হচ্ছে 2hf, আমি কিন্তু এই এল এম স্কোয়ার এন ওয়ান প্লাস এন টু এটার এই মানটা 2hf এখানে বসাই দিতে পারবো। অর্থাৎ এই দেখো এল এম স্কোয়ার এন ওয়ান প্লাস এন টু, এল এম স্কোয়ার এন ওয়ান প্লাস এন টু, তাইলে আমি এখানে করব কি, ওর মানটা এখানে বসাই দেবো, তাহলে এখানে পাচ্ছি কি 2hf ইকুয়াল টু 2bg। তাহলে কি করলাম, এই মানটা বসাই দিলাম, তাহলে এটাকে একটা সমীকরণ দিয়ে রাখি যাতে আমরা সাইড নোট দিতে পারি। এটা সমীকরণ নাম্বার হচ্ছে 10 আসছিল, এটাকে আমরা 11 নম্বর সমীকরণ দিই, আর এখানে সাইড নোটে বলে দিই 11 নম্বর প্রয়োগ করে, 11 নং প্রয়োগ করে। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন বের করে আনবো, আর সেটার জন্য এখন আর আমার এই সমীকরণটার প্রয়োজন নাই এবং এই সমীকরণের প্রয়োজন নাই, আমি এগুলোকে মুছে ফেলতে পারবো। তাহলে আমি বলতে চাচ্ছি এই বা এটার পরে আমরা লিখবো বা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা পাবো hf ইকুয়াল টু bg। বা এবার ইকুয়েশন মেলানোর চেষ্টা করতে হবে এইদের মধ্যে, দেখো hf bg এদের মধ্যে হিসাব আনতে হবে। তাহলে ওর দিকে যদি তাকাই, এই অনুপাতকে আমি কিন্তু h/b লিখতে পারি, অর্থাৎ h/b কে h/b লেখা যায়, অর্থাৎ h এর নিচে b কে আনতে হবে। তাহলে আমি এখানে h কে রেখে দিই, আর এখানে যে b আছে b কে ওর নিচে নিয়ে আসি, তাহলে এখানে g যেমন আছে তেমন থাক, b তো এখানে নিচে চলে আসছে, h এর পাশে যে f ছিল সে এখানে পাশে ছিল, সে এখন নিচে চলে আসবে, তাহলে h/b আর g/f এরকম আসলো। আচ্ছা, এখানে আমি এটাকে 11 নম্বর সমীকরণ দিচ্ছি, একটু 11 নম্বর সমীকরণ খেয়াল করো, 11 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 10 নম্বর সমীকরণ, 10 নম্বর সমীকরণ, সরি এটা 12 নম্বর সমীকরণ দিচ্ছি আসলে আমি, 12 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমার জন্য 10 নম্বর সমীকরণ, কারণ এই সমীকরণটা এখন আমার কাজে লাগবে। তাহলে এটা 12 নম্বর সমীকরণ, এটা 10 নম্বর সমীকরণ, আর এটাকে আমরা দিলাম 13 নম্বর সমীকরণ। এখন খেয়াল করো এই যে 11 নম্বর আর এই যে 13 নাম্বার, এই দুজনকে একসাথে করলে আমাদের আনসারটা চলে আসবে। কেন? কারণ 11 নাম্বার আমাদেরকে বলতেছে a/h ইকুয়াল টু হচ্ছে h/b, আবার 13 নাম্বার আমাদেরকে বলছে h/b ইকুয়াল টু হচ্ছে g/f। তাহলে এই a/h এর মান যদি 2 হয় তাহলে h/b এর মানও 2, আর h/b এর মান যদি 2 হয় তাহলে g/f এর মানও 2। তার মানে এই দুই সমীকরণ আমাদেরকে বলতেছে এরা সবাই সমান। তাহলে আমরা বলবো যে কত 11 ও 13 নং সমীকরণ হতে পাই a/h b/h সরি a/h h/b h/b আর লিখবো না g/f বা a/h কে আমরা a/h লিখতে পারি, h/b কে আমরা h/b লিখতে পারি, g/f কে আমরা g/f লিখতে পারি। ব্যাস, তাহলে ওরা বলছে কি এই সমীকরণটা
দুইটা সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে যদি এই অনুপাতটা হয়। তো আমরাও করলাম কি, এই সমীকরণের জন্য দুইটা সমীকরণ ভাবলাম যে যারা সমান্তরাল সমীকরণ যেমন হওয়া উচিত তেমন লিখছি। লেখার পর আমরা শেষ পর্যন্ত দেখলাম যে হ্যাঁ আসলেই ওরা সমান্তরাল তখনই হবে যখন H to B = G to F এরকম আকারে আসবে। এখন আমরা সেকেন্ড অংশে যাব। বলছে কি আরো দেখাও যে ওই রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত। রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে সমান্তরাল রেখা দ্বয়ের একটা দূরত্ব থাকে। এই যে সমান্তরাল রেখা ধরলাম দুইটা রেল লাইন, দুইটা রেল লাইনের মাঝখানে একটা দূরত্ব থাকে, সবসময় সেটা একই থাকে। তাহলে এই সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি এখানে হিসাব করি তাও একই, এখানে হিসাব করলে তাও একই, এখানে হিসাব করলে তাও একই। এখন আমাকে প্রমাণ করতে হবে যে ওই দূরত্বটা হচ্ছে 2√G² - AC / A × A + B অথবা 2√F² - BC / B × A + B। এটা এখন আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমি প্রথম অংশ করে ফেলছি, এবার আরো দেখাও যে যেটা সেটা হচ্ছে আমার জন্য দ্বিতীয় অংশ। তো আমরা দ্বিতীয় অংশের দিকে একটু এখন এগিয়ে যাব। আচ্ছা, তো দ্বিতীয় অংশকে প্রমাণ করার জন্য আমাদের এখান থেকে কিছু সমীকরণকে কাজে লাগবে, যার কারণে আমি এই সমীকরণগুলো এখনো মুছি নাই। আমি বলবো যে দ্বিতীয় অংশ, প্রথমে দ্বিতীয় অংশ নোট করে দিব, দ্বিতীয় অংশ। ওকে, এবার দেখো দ্বিতীয় অংশে আমি বলবো কি, এই 8 নম্বর সমীকরণটা আমার খুব পছন্দ হয়েছে। 8 নম্বর সমীকরণ থেকে বলি, তাহলে 8 নং সমীকরণ হতে, এটা কি 8 নং? হ্যাঁ, 8 নং হতে, 8 নং হতে কি পাচ্ছি দেখো, এই ln2 ln1 = 2g, ln2 + ln1 = 2g। এখান থেকে আমি উভয় পক্ষকে l দ্বারা ভাগ করে দেবো। তাহলে এখানে আমি পাবো n2, l দ্বারা ভাগ করলে এখানে l দ্বারা ভাগ করলে আমি পাবো n1, এখানে l দ্বারা ভাগ করলে পাবো 2g/l। তো তুমি চাইলে উভয় পক্ষকে l দ্বারা ভাগ না করে প্রথমে এখানে l কমন নিতে পারবে, তারপর lটাকে নিচে পাঠাতে পারবে, একই কাহিনী। তো এটাকে আমি একটা সমীকরণ নাম্বার দিতে চাচ্ছি। তো আমাদের লাস্ট যে সমীকরণটা আসছিল সেটা মেবি 13 নম্বর, তো আমি এটাকে দিব 14 নম্বর সমীকরণ, 14 নম্বর সমীকরণ। ওকে, একইভাবে এই 9 নম্বর সমীকরণ থেকেও আমি এরকম একটা লাইন খুঁজে বের করতে চাচ্ছি। তাহলে আমি এগুলো একটু মুছে ফেলি, যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে তাহলে লিখবো আবার। 9 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 9 নং সমীকরণ হতে, 9 নং সমীকরণ হতে কি পাচ্ছি, mn2 + mn1 = 2f। উভয় পক্ষকে m দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি n2 + n1 = 2f / m। উভয় পক্ষকে m দ্বারা ভাগ করলাম। তো আমরা একটু এটাকে সাজিয়ে লিখতে পারবো এরকম, n1 n2 লিখতে চাইতেছি, n1 n2 এভাবে লেখাটা ভালো, n2 n1 না লিখে n1 + n2 লিখবো। ওকে, আর এটাকে আমরা দেব 15 নম্বর সমীকরণ। ব্যাস। আচ্ছা, এবার আমরা করব কি, ওরা যা বলছে সেটাই শুরু করব। দেখো ওরা বলছে ওই রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এখন আমরা সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্রটা লিখব। ওরা এখানে যে সমীকরণ দুইটা আসছে, ওই দুটো সমীকরণ মানে ওই দুটো সরলরেখা ছিল সমান্তরাল, আর ওরা বলছে যে ওই রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত। তো সমান্তরাল সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা এখন লিখবো। তাহলে আমরা লিখবো যে সমান্তরাল সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান হচ্ছে, একটু খেয়াল করো সমান্তরাল সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়, সেটা হচ্ছে এই n1 - n2, n1 - n2 মানে হচ্ছে ওই লাস্টের অংশটা। খেয়াল করো আমাদের যে সমীকরণ ছিল, আমাদের সরলরেখা যেগুলো ছিল তাদের সমীকরণ ছিল এরকম, lx + my + n1 = 0, lx + my + n2 = 0। এই দুইটা সরলরেখা ধরলাম, এরা এই দুইটা সরলরেখা ছিল এরকম। তো সমান্তরাল সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে x এবং y বাদে যেটা আছে ধ্রুবক পদ, যাতে xও নাই yও নাই, ওদের বিয়োগফল, এই যে ওদের বিয়োগফল ডিভাইডেড বাই √x এর সহগ স্কয়ার। x এর সহগ হচ্ছে l স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার m স্কয়ার। এই এখন আমি যেটা লিখলাম এটাকে বলা হয় দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। তো তুমি যদি কোনো দুইটা সমান্তরাল সরলরেখার সমীকরণ জানতে পারো তা তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এই ধ্রুবক পদের বিয়োগফল ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ারের √। তো x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ারের √। এখানে x এর সহগ যেটাই নিবা নাও, কারণ ওদের x এর সহগ দোনোজনেরই কিন্তু সমান, যার কারণে
তুমি যেটাই নাও একই অ্যান্সার আসবে, অর্থাৎ এটাও তোমার এক্স এর সহগ হিসেবে ধরতে পারে, এটাও এক্স এর সহগ হিসেবে ধরতে পারে, দুটোটা একই। ওকে, এবার আমরা এখানে থেকে মানগুলো বসানোর চেষ্টা করব। খেয়াল করো আমরা এখানে n1 প্লাস n2 সমান 2g/l লিখছি, কিন্তু এখানে দেখো n1 মাইনাস n2। ও আচ্ছা, এখানে আমি একটা পরমান ব্যবহার করছি কিন্তু বলি নেই পরমানটা কেন, কারণ হচ্ছে সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এখানে n1 মাইনাস n2 আমি দিছি। যদি কোনো কারণে n2 বড় হয়ে যায়, ধরলাম n2 এর মান 10 আর n1 এর মান 5, তো 10 থেকে 5 গেলে মাইনাস চলে আসবে, কিন্তু দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না। ওই নেগেটিভ না হওয়ার জন্য আমি এখানে একটা পরমান দিয়ে দিয়েছি, যদি -5 চলে আসে তাহলে পরমান তাকে পজিটিভ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এই জন্য আমরা এখানে পরমানটা ব্যবহার করছি। ওকে, তো এখন যদিও আমরা মান বসাইতে যাচ্ছি না, আমাদের নেগেটিভ আসবে না, পরমান না দিলেও আমাদের তেমন কোনো ক্ষতি নেই, তাও দিছি। এরপরে আমাদের কাজ হচ্ছে এখন এখান থেকে যে কোনো মূল্যে এই রাশিগুলো মিলানো। তো এখানে ইকুয়াল চিহ্নের পরে একটা ইকুয়াল চিহ্ন এখানে আমি সেটা এখানে দিচ্ছি, এগুলো মুছতে পারতেছি না আমি এখন। তো দেখো n1 মাইনাস n2, এটাকে আমি এভাবে লিখতে পারি রুট ওভার n1 প্লাস n2 n1 মাইনাস n2 হোল স্কোয়ার, অর্থাৎ আমি একটা এক্সট্রা রুট ওভার দিছি, একটা স্কোয়ার দিছি, অর্থাৎ স্কোয়ার রুটে যদি কাটা যায় তাহলে যা আছে তাই থাকবে, আর নিচে যেমন আছে তেমন থাক, রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার তার জায়গায় থাক, রুট ওভার তার জায়গায় থাক এই n1 মাইনাস n2 হোল স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র একটা আছে এরকম, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। a মাইনাস b হোল স্কোয়ারের একটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, ওইটা আমি লিখছি ডিভাইড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার দেখো, এবার আমি দুইটা পার্ট করব, দুইটা পার্টিশনের জন্য জায়গা রাখতে হবে। আমি এই জায়গাটা একটু মুছে ফেলি, এই যে মধ্যবর্তী দূরত্ব যেটা লিখছি সেটা একটু মুছে ফেলি। আচ্ছা, ইকুয়াল টু, এবার দেখো এই n1 প্লাস n2 এর দুইটা মান আছে। n1 প্লাস n2 এর একটা মান হচ্ছে 2g/l, n1 প্লাস n2 এর আরেকটা মান হচ্ছে 2f/m। ভালো করে খেয়াল করো, তাহলে এখন আমি দোনোটাই বসাইতে চাচ্ছি। তাহলে প্রথমে আমি এই মানটা বসাই, n1 প্লাস n2 এর এই মানটা 2g/l, তাহলে এই রুট ওভার এই n1 প্লাস n2 এর জায়গায় বসবে 2g, একটু রুটটাকে বড় করতে হবে, 2g/l হোল স্কোয়ার মাইনাস 4mn 4n1 n2 2g/l হোল স্কোয়ার মাইনাস 4n1 n2, আর নিচে রুট ওভার যা আছে তা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, বা এক লাইনেই করতেছি, বা n1 প্লাস n2 জায়গায় আমি 2g/l না বসিয়ে 2f/m তো বসাতে পারতাম। তো 2f/m যদি বসাই তাহলে কি হবে, তাহলে n1 প্লাস n2 জায়গায় 2f/m হোল স্কোয়ার মাইনাস 4m1 n1 n2 ডিভাইড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। অর্থাৎ এক লাইনেই আমরা দোনোটা কাজ করে দিছি, যে n1 প্লাস n2 এই মানটাও বসাইছি, n1 প্লাস n2 এই মানটাও বসাইছে, মাঝখানে বা দিয়ে, অর্থাৎ এটার থেকে হয় এই লাইনটা আসবে, না হলে এই লাইনটা আসবে, তাহলে দোনোটার লাইনে যে কোনো একটা হবে। এবার আমাদের কাজ হচ্ছে এখানের মানগুলোকে কনভার্ট করা কোনো রকমে। এই সমীকরণ আমার আর দরকার নেই, এই সমীকরণের জন্য আমরা অনেকক্ষণ কষ্ট করছি। এবার আমরা এখান থেকে যে কোনোভাবে গুছিয়ে এটা আর এটা মেলানোর চেষ্টা করব। তো প্রথমে দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ইকুয়াল চিহ্ন আমি এখানে দিচ্ছি, রুট ওভার এই যে 2g/l, এটাকে আমরা লিখতে পারি 4g স্কোয়ার 4g² স্কোয়ার 4g² স্কোয়ার মাইনাস 4n1 n2। 4n1 n2 বদলে আমরা লিখতে পারি c, n1 n2 না লিখে আমরা লিখতে পারি c। একটু আগে আমরা যে অনেকগুলো সমীকরণ পাইছিলাম 4 থেকে 10 নম্বর পর্যন্ত, ওই সমীকরণগুলোর লাস্টের যে সমীকরণটা 10 নম্বর সমীকরণটা দেখো, 10 নম্বরটা সমীকরণে বলা আছে n1 n2 ইকুয়াল টু c, এই জন্য আমি সরাসরি n1 n2 জায়গায় c বসাই দিছি, বা রুট ওভার এটাও হচ্ছে 4f স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস 4c ডিভাইডেড বাই, এটাকে আমরা এভাবে লিখতে পারি রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, যা আছে তা লিখে দিলাম।
এরপর আমরা উপরের রাশিতে এভাবে করতে পারি, খেয়াল করো, আমি একটু সমাজের একটু নিচে দিই, √/4g², 4g² তার জায়গায় থাক, ডিভাইড বাই এই যে l² দেখা যাচ্ছে, l² সমান হচ্ছে a। আমরা যে অনেকগুলো সমীকরণ পাইছিলাম 1 2 3 4 5 নাম্বার, 5 থেকে 10 নাম্বার পর্যন্ত যে সমীকরণগুলো পাইছিলাম, ওইখানে একটা প্রথম সমীকরণটা ছিল l² জায়গায় আমি a বসাইতে পারি সেটার জন্য, আর 4c তার জায়গায় থাক, আর নিচে √/, এই l² জায়গায় আমি a বসাইতে পারি, m² জায়গায় b বসাইতে পারি, কারণ ওই সমীকরণগুলোতে এই মানগুলো ছিল। বা একইভাবে এটাকে আমরা এভাবে লিখতে পারি, √/4f² ঠিকই থাকবে, ডিভাইড বাই m² বদলে আমি লিখতে পারি b -4c যেমন আছে তেমন থাক, ডিভাইড বাই √/, এই l² বদলে হচ্ছে a আর m² বদলে হচ্ছে b। তুমি সমীকরণগুলোর দিকে খেয়াল করে, এগুলো সবগুলো কিন্তু মান বসাইছি, এক্সট্রা কিছুই করি নেই। ওই সমীকরণগুলো ছিল, ওই সমীকরণগুলো থেকেই আমরা এই a এবং b, a b c তিনটা মান বসাইছি। ওইখানে n1 n2 সমান ছিল c, l² সমান ছিল a আর m² সমান ছিল b, যার কারণে এই মানগুলো বসিয়ে আমরা এরকম একটা অবস্থানে আনলাম। এখন আমি উপরে একটা লসাগু করবো, খেয়াল করো, এই নিচে যা আছে তার যেভাবে আছে সেভাবে রয়ে যাক, a + b, উপরে একটা লসাগু করবো। রুটের ভিতরে যদি লসাগু করি তার লসাগু হবে a, এখানে গুণ হবে, তাহলে 4g² - 4ac। একইভাবে এখানেও যদি লসাগু করি, এই লসাগুটা আমি আর না করি, ওর অবস্থা ঠিক ওর মতোই হবে, আমি একটা পাশ করে দিই, এটা তুমি করবা বা দিয়ে। বা এবার আমি এইভাবে করতে পারি, উপরের রাশিটা যেমন আছে তেমন থাক, না এটা বা না, ইকুয়াল দিই, উপরের রাশিটা যেমন আছে তেমন থাক, √/4g² - 4ac ডিভাইড বাই a ইন্টু, এটাকে উল্টা করে লিখবো। এটাকে কীভাবে উল্টা করে লিখবো, ওর নিচে মনে মনে 1 আছে, ওই 1টাকে উপরে লিখবো, আর এই √/a + b লিখবো। ওকে, এবার এই পাশটা কিন্তু আমি করতেছি না, এই পাশটা তুমি করবা নিজে, আমি এই পাশটা করে দিয়ে যাই। এবার এখান থেকে আমি 4 কমন নিব, 4 কমন নিলে আমরা পাচ্ছি g² - ac, g² - ac ডিভাইডেড বাই, এটা হচ্ছে √a, এইটাও রুট একটু এভাবে লিখি, রুটটাকে ভেঙে লিখি, √/, এটা আর এটা হচ্ছে √a ইন্টু 1/√/a + b ইকুয়াল টু, আমরা এভাবে লিখতে পারি, 4কে যদি রুট করি তাহলে আমরা পাবো 2, আর √/g² - ac যেমন আছে তেমন থাকবে। এটাও রুটের ভিতর, এটাও রুটের ভিতর, ওদের জন্য একটা রুট দিয়ে a × a + b লেখা যায়। এরও রুটের ভিতর, এটাও রুটের ভিতর, দুজন গুণ সম্পর্ক আছে, তাহলে একটা রুট দিয়ে ওদেরকে এভাবে লেখা যায়। এবার এটাও রুটের ভিতর, এটাও রুটের ভিতর, তো পুরোটাকে একসাথে একটা রুট দিয়ে g² - ac ডিভাইড বাই a × a + b এভাবে লেখা যায়। তাহলে দেখো এই যে রাশিটা, এই রাশিটা মিলে গেছে এখন, অর্থাৎ আমরা বুঝাইতে পারলাম যে ওই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আসলে এটাই হবে। বা এই সাইডেরটা যদি আমি ওইভাবে করে যেতাম, লসাগু করতাম, 4কে কমন নিতাম, মানে এখানে যা যা করছি ওর জন্য যদি তা করতাম তাহলে এটা মিলে যেত পাশাপাশি। তো এটা আমি করে দিচ্ছি না, তুমি ওইটা মিলাবা। তাহলে আমাদেরকে বলছিল কি, আরও দেখাও যে ওই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত বা এত, এবং আমি সেটা গাণিতিক ইকুয়েশনের মাধ্যমে দেখাইছি। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কিসের পর তুমি কি করতে চাচ্ছ। উপপাদ্যের প্রমাণ কিন্তু সবসময় একটু ঝামেলার হয়, তুমি তোমার ইচ্ছা মতো কাজ করবা আর উপপাদ্যের প্রমাণ হয়ে যাবে এমন নয়, কারণ উপপাদ্যগুলো একটা নির্দিষ্ট ওয়েতে প্রমাণ করা হয়, ওই নির্দিষ্ট ওয়ের বাইরে গিয়ে তুমি প্রমাণ করবা এমনটা সবসময় হবে না। কিছু কিছু সমস্যা থাকে, যেগুলো উপপাদ্য থাকে, যেগুলোর মধ্যে একাধিক সিস্টেমে ওই উপপাদ্যের প্রমাণ পাওয়া যায়। কিন্তু জিওমেট্রির এই উপপাদ্যগুলো তুমি একাধিক সিস্টেমে করতে হলে তোমাকে অনেক গবেষণা করতে হবে, আর পরীক্ষার হল গবেষণার জায়গা নয়, যার কারণে তোমাকে অবশ্যই সিস্টেমটা জেনে তারপর পরীক্ষার হলে উপস্থিত হইতে হবে, যেন তোমার এই উপপাদ্য প্রমাণ করতে মাঝখানে কোনো লাইনে কোনো অসুবিধা না হয়। বারবার প্র্যাকটিস করতে হবে, 3-4 বার করতে হবে, পরীক্ষার আগেও অ্যাটলিস্ট ধারাবাহিকভাবে ধাপগুলো দেখতে হবে, কিসের পর কি করতেছি, তারপর তুমি উপপাদ্যটা ঠিকভাবে প্রমাণ করে আসতে পারবা। ওকে, তাহলে এখন আমরা এর শেষ অংশ প্রমাণ করছি, তবে এই প্রশ্নের আরও একটা অংশ আছে যেটা আমি প্রশ্নে এখনো দেখাইনি, অর্থাৎ এটা 3টা অংশের একটা প্রশ্ন। একটা অংশ হচ্ছে একটুক, আরেকটা অংশ হচ্ছে একটুক, আরও একটা অংশ আছে যেটা আমি তোমাদেরকে দেখাই নাই, ওইটা আমি এখন লিখবো এবং বাকিটা প্রমাণ করে তারপরে শেষ করবো উপপাদ্যটাকে। আচ্ছা, এবার আমরা এটা তৃতীয় যে ধাপ সেটা অতিক্রম করব। তৃতীয় ধাপে কি বলছে দেখো, বলছে কি, আরও দেখাও যে ওই রেখাদ্বয় সমপতিত হবে যদি h²/b = g²/c এবং f² by b = g² by a হয়। অর্থাৎ ওরা বলতেছে যে
প্রথমে বলছে যে রেখা দুটি সমান্তরাল, এই সমীকরণটা একজোড়া সরলরেখা প্রকাশ করবে যদি এই অনুপাতটা হয়। তারপর বলছে ওদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত এত, সেটাও আমরা প্রমাণ করছি। এরপর লাস্টে আমাদেরকে প্রমাণ করতে বলতেছে আরও দেখাও যে ওই রেখাদ্বয়ে সমপতিত হবে যদি এত সমান এত অথবা এবং এত সমান এত হয়, অর্থাৎ এগুলো যদি হয় তাহলে সে সমপতিত হতে পারবে, এছাড়া সে সমপতিত হতে পারবে না। ওকে, তো এখন আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করব, যদিও এই লাস্ট অংশটা পরীক্ষায় কখনো আসে নাই, তারপরে একই উপপাদ্য যেহেতু এটা ঢুকানো আছে তো আমি এটা একটু পড়াই দিচ্ছি। খেয়াল করো, রেখাদ্বয় কখন সমপতিত হয়, আর সমপতিত হওয়া মানে কি? সমপতিত হওয়া মানে হচ্ছে একটা রেখার গায়ের উপর আরেকটা রেখা চড়ে বসা। অর্থাৎ দেখো, দুইটা সমান্তরাল সরল রেখা, এই হচ্ছে দুইটা সমান্তরাল সরল রেখা, এদের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, একজন একজন থেকে নিরাপদ দূরত্বে বজায় রেখে দুইটা সমান্তরাল সরল রেখা আছে। সমপতিত হওয়া মানে হচ্ছে এই রেখাটা ওর গায়ের উপর এসে পড়া। তো রেখাটা যদি ওর গায়ের উপর এসে পড়ে, খেয়াল করো, রেখাটা যদি ওর গায়ে, এই রেখাটা যদি ওর গায়ের উপর এসে পড়ে, তাহলে রেখা দুইটার মধ্যে কি কোনো দূরত্ব থাকবে? না, কোনো দূরত্ব থাকবে না। তার মানে একটু আগে আমরা রেখা দুটোটার মধ্যবর্তী দূরত্ব বের করছিলাম, ওই দূরত্ব সমান 0 হবে যদি সমপতিত হতে চায়। তো আমরা লিখবো যে যদি যদি তৃতীয় অংশ আমরা লিখি, তৃতীয় অংশ, যদি রেখাদ্বয় সমপতিত হয় তবে তাদের মধ্যবর্তী দূরত্ব 0 হবে, তবে তাদের মধ্যবর্তী দূরত্ব 0 হবে। যদি রেখাদ্বয় সমপতিত হতে যায়, একটার গায়ের উপর একটা পড়তে চায়, তাহলে ওদের মধ্যবর্তী কোনো দূরত্ব থাকতে পারবে না, অর্থাৎ ওদের মধ্যবর্তী দূরত্ব হবে 0। তো ওদের মধ্যবর্তী দূরত্ব কি আসছিল, অর্থাৎ 2√g² - ac, এটাই ওদের মধ্যবর্তী দূরত্ব আসছিল। g² - ac ডিভাইড বাই √, এভাবে ছিল, √g² - ac ডিভাইডেড বাই a × a + b, এটা ইকুয়াল টু 0 হবে, বা 2√f² - bc ডিভাইডেড বাই b × a + b, এটা ইকুয়াল টু 0 হবে। এদেরকে কোত্থেকে পাইছি? একটু আগে আমি প্রমাণ করছিলাম এরাই হচ্ছে ওই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। তো আমি এখানে বলছি যে মধ্যবর্তী দূরত্ব 0 হবে, তার মানে মধ্যবর্তী দূরত্ব যেটা আসছিল সেটা 0 এর সমান হবে। তো এখান থেকে দেখো আমি এভাবে করতে পারি, উভয় পক্ষকে আমি 2 দ্বারা প্রথমে ভাগ করতে পারি। উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি, এই 2 চলে যাবে এখান থেকে, এই 2 উভয় পক্ষে ভাগ করলে চলে যাবে। এরপর উভয় পক্ষকে বর্গ করতে পারি, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এই √, এখানে থাকবে না, আর এখান থেকে এই √, এখানে থাকবে না উভয় পক্ষকে বর্গ করলে। এরপর উভয় পক্ষকে এই যে এটা আছে না, এটা 0-র সাথে গুণ করে দিতে পারি, অর্থাৎ এই যে নিচে যে a × a + b আছে, এটা যদি 0-র সাথে গুণ করে দিই তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি g² - ac = 0, একটু লিখে নিই, g² - ac = 0, আর এটা যদি 0-র সাথে গুণ করি তাহলে আমরা পাচ্ছি f² - bc = 0। তাহলে আমরা পাচ্ছি দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে এখানে কমা দিতে পারি, আমরা কমা দিয়ে লিখতে পারি, তাহলে g² - ac = 0, f² - bc = 0। আমরা যখন লেকচার 2 করতেছিলাম, লেকচার 1 পড়তেছিলাম, লেকচার 1-এ যে থিওরামটা ছিল, ওই থিওরামটার প্রশ্নে তোমাকে বলা হয়েছিল যে এই সমীকরণ দ্বারা যে দুইটা সরলরেখা প্রকাশ করবে ওরা যদি সমান্তরাল হয় তাহলে ab - h² = 0 হবে, h² - ab = 0 হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, দেখো, অথবা তোমরা দেখে নিতে পারো খাতায়, h² - ab = 0 হবে। অর্থাৎ আমরা যেদিন প্রথম লেকচারটা করতেছিলাম জিওমেট্রির, ওই লেকচারে, এই অধ্যায়ের প্রথম লেকচার, ওই লেকচারে আমরা পড়তেছিলাম যে যদি এটা দ্বারা একজোড়া সরলরেখা যাদের প্রকাশ করছে ওরা যদি লম্ব হয় তাহলে কেমন হবে, আর ওরা যদি সমান্তরাল হয় তাহলে কেমন হবে। তো এখানে বলা ছিল ওরা যদি সমান্তরাল হয় তাহলে h² - ab = 0 হবে। এদিকে আমরা সমান্তরাল হওয়ার পর এরা সমপতিত হবে, সমপতিত রেখাও কিন্তু সমান্তরাল, মাথায় রাখো, সমপতিত মানে হচ্ছে একটা রেখার গায়ের সাথে আরেকটা রেখা লেগে গেছে, অর্থাৎ এই রেখাটা যেটা তার সাথে আরেকটা রেখা ওর গায়ের সাথে একদম লেগে আছে, দোনোটা রেখা কিন্তু সমান্তরাল, এই জন্য কিন্তু ওদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0। মধ্যবর্তী দূরত্ব 0 হওয়ার কারণে তারা একজন থেকে একজনের ডিস্টেন্স নাই, কিন্তু ওরা সমান্তরাল, দুইটা আলাদা রেখা। তো ওরা যদি সমান্তরাল হয় তাহলে h² - ab = 0 হতে হবে, না হলে ওরা সমপতিত হবে না। তাহলে আমরা বলবো যে সুতরাং সমপতিত হবার শর্ত হচ্ছে এই g² - ac = 0 একটা, f² - bc = 0 আরেকটা, সেই সাথে আরেকটা হচ্ছে h² -
এ বি ইকুয়াল টু 0। এখন তুমি বললা যে এইচ স্কয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0 সমপতিত হবার শর্তে এর কাজটা কি? আরে বাবা, সমপতিত হবার আগে ওদেরকে তো সমান্তরাল হতে হবে। সমান্তরাল না হলে তারা তো আর সমপতিত হবার কোনো প্রশ্নই আসে না। একটা রেখা এরকম, একটা রেখা এরকম, এর আগে আর কোনোদিন সমপতিত হতে পারবে? কোনোদিন পারবে না। সমপতিত হতে হলে ওদেরকে সমান্তরাল হতে হয়। তাহলে ফার্স্ট ওদের সমান্তরাল হতে হবে, তারপর সমপতিত হবার কারণে এই দূরত্ব ইকুয়াল টু 0 আসতে হবে। তাহলে এখন এদের এই তিনটা ইকুয়েশন থেকে আমরা হিসেব নিকেশ করে এগুলা মিলানোর চেষ্টা করব। তো এগুলো মিলানোর সময় আমি একটু চালাকি করব। এই চালাকিটা তোমাকেও করতে হবে। তুমি একটু খেয়াল করো, আমাদের এইগুলার দরকার নেই, একটু চালাকি করি। এই যে দেখো, এই প্রথম অংশের দিকে একটু তাকাও, প্রশ্নের দিকে তাকাও। প্রশ্নের এই রাশিটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি। দেখো, এই যে এইচ স্কোয়ার, এই নিচে জি স্কোয়ারটা এখানে নিচে নিয়ে আসবো, জি স্কোয়ার এখানে নিচে নিয়ে আসবো, আর এই বিটাকে এখানে উপরে নিয়ে যাবো, বি বাই সি। অর্থাৎ এই জি স্কোয়ার এবং বি এদের মধ্যে একটা মানে আদান প্রদান হয়েছে আর কি। জি স্কোয়ারকে নিচে নিয়ে আসছে, বিকে এদিকে নিয়ে আসছি। এর দিকে তাকাও, এর দিকে যদি তাকাও তাহলে তুমি দেখতে পাবা এই যে এফ স্কোয়ারের নিচে তুমি চাইলে জি স্কোয়ারকে নিয়ে আসতে পারবা, আর এই বিকে ওইখানে নিয়ে যেতে পারবা, বি বাই এ। অর্থাৎ আমি এই প্রশ্নটাকে একটু গুছিয়ে এরকম করে চাইলে লিখতে পারি। এটা লেখার একমাত্র কারণ হচ্ছে তোমাকে বুঝাইতে পারা যে কার সাথে কাকে নিলে আমরা আনসারটা ভালোভাবে পাবো। তো আমি প্রথমে একটা কাজ করতে চাচ্ছি যে এখানে এই জি স্কোয়ারকে এই পাশে রেখে এ সিকে এখানে নিয়ে যাই, এফ স্কোয়ারকে এখানে রেখে বি সিকে এখানে নিয়ে যাই, এবং এইচ স্কোয়ারকে এখানে রেখে এ বিকে এখানে নিয়ে যাই। এবার দেখো, এই বাম পাশটার দিকে তাকাও, তুমি যে বানাইছো সেটার বাম পাশের দিকে তাকাও। এইচ স্কোয়ার বাই জি স্কোয়ার যদি আমি আনতে পারি তাহলে এটা মিলানো আমার জন্য কোনো ব্যাপার না। তার মানে এইচ স্কোয়ার বাই জি স্কোয়ার অর্থাৎ এটা আর এটাকে ভাগ করতে হবে। তাহলে তুমি একটা সুতরাং দাও, সুতরাং এইচ স্কোয়ার বাই জি স্কোয়ার অর্থাৎ আমি এই অংশ আর এই অংশকে ভাগ করতেছি, এই অংশকে উপরে রাখতেছি, তাহলে এইচ স্কোয়ার বাই জি স্কোয়ার, এই অংশকে উপরে রাখতেছি, তাহলে এ বি ডিভাইডেড বাই এসি। এবং এটা যদি তুমি মিলাইতে চাও তাহলে এরকম একটা ফিগার তোমাকে পেতে হবে। আর এরকম ফিগার তুমি তখনই পাবা যখন এফ স্কোয়ার বাই জি স্কোয়ার আনার চেষ্টা করবা। তাহলে এফ স্কোয়ার, এই লাইনটাকে আমি এটা দিয়ে ভাগ করতেছি, এফ স্কোয়ারকে আমি জি স্কোয়ার দিয়ে ভাগ করতেছি, তাহলে এফ স্কোয়ারের ওই পাশে আছে বিসি, বিসিকে আমার কি দিয়ে ভাগ করতে হবে? এসি দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে এখান থেকে এই জায়গাটা আসলে অঙ্কের কোনো অংশ না, এটা জাস্ট আমি তোমাকে একটু টেকনিক দেখাইছি যে কিভাবে আমি বুঝবো যে কার সাথে কাকে রাখলে আসলে সুবিধাটা হবে। তো আমি এখান থেকে একটু হিসেব নিকেশ করে যখন আসি তখন আমি বুঝতে পারছি যে কাকে কত দিয়ে ভাগ করা উচিত। এখানে দেখো এ এবং এ কাটা যাচ্ছে, এ কাটা যাচ্ছে, পরের লাইনে কাটবা। আর এখানে সি এবং সি কাটা যাচ্ছে, সি এবং সি কাটা যাচ্ছে। ওকে, এবার আমি এই বি এবং জি স্কোয়ারের মধ্যে একটু করেসপন্ডিং করবো। তাহলে এইচ স্কোয়ার তার জায়গায় থাক, এখান থেকে বিকে নিচে নিয়ে আসবো, আর জি স্কোয়ারকে এখানে নিয়ে যাবো, জি স্কোয়ার বাই সি। তাহলে দেখো এই লাইনটা মিলে গেছে। তারপর এখানে দেখো জি স্কোয়ারকে এখানে নিয়ে যাবো, তাহলে এফ স্কোয়ার ডিভাইডেড বাই বি ইকুয়াল টু জি স্কোয়ার ডিভাইড বাই এ। তাহলে দেখো এই লাইনটা এটার সাথে মিলে গেছে। অর্থাৎ রেখাদ্বয় যদি সমপতিত হতে চায় তাহলে ওরা বলছে যে এত হবে, তখনই সমপতিত হবে। তো আমরাও ভাবলাম যে হ্যাঁ সমপতিত হবে, হইলে কি হয় দেখি। হইলে দেখলাম যে আসলে ওরা যা চাচ্ছে তাই হচ্ছে। এই টোটাল উপপাদ্যটা বর্তমানে আসলে আসে না খুব একটা, কারণ হচ্ছে এই একটা উপপাদ্য যদি তোমাকে দেয় তাহলে তোমাকে পুরো 10 নাম্বার দিতে হবে। তো হয় কি, এখন যেসব প্রশ্নগুলো করে সেগুলো আসলে ক খ দিয়ে দুইটা প্রশ্ন ভাগ করে দেয়, একটা ক একটা খ, সাধারণত আসে না। তাও আমরা করে রাখলাম যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে তো এই প্রশ্নটায় পুরো একটা বড় প্রশ্নের মার্কস থাকবে। যদি তুমি নন মেজরে হও তাহলে তোমার জন্য এখানে 10 নাম্বারের প্রশ্ন আসবে, আর যদি তুমি মেজরে থাকো তাহলে তোমার জন্য এখানে 7 নাম্বার, বা পরীক্ষায় যেভাবে বন্টন করে আর কি। নাম্বার বন্টন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ঠিক ঠিকানা নাই, এক এক সময় এক এক নাম্বারের পরীক্ষা নেই, কখনো 60, কখনো 80, কখনো 100, যাই হোক যেভাবে আসুক। তো সাধারণত এই বড় প্রশ্নগুলো পরীক্ষায় বর্তমানে আসে না, এবং এগুলো পড়ানো কিন্তু খুবই কঠিন, পরীক্ষার হলে মনে রাখাটাও কঠিন যথেষ্ট। তোমাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার প্র্যাকটিস করতে হবে, ক্লাসটাকেও 2-3 বার দেখতে হবে, যাতে তোমার মাথায় এটা ঢুকে বসে থাকে। এবং পরীক্ষার আগে কিন্তু মাস্ট প্র্যাকটিস করতে হবে যে কোন ধাপের পরে তোমার কোন ধাপের কাজটা তোমাকে করতে হতে পারে, সেটা সম্পর্কে তুমি পরীক্ষার হলে কোনোদিনও মিলাইতে পারবে না, সেটা তোমার বাসা থেকে ধারণাটা নিয়ে যেতে হবে, যার কারণে তোমার এই প্রশ্নটা সহজ হবে।